গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প চিকিৎসা সংকট। লেখক রাজশেখর বসু। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডান স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তাঁর বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দুবগলে দুই বান্ডিল। ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কোঁচায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘেঁচাং করিয়া গাড়ি থামিল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা হা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো। দুটো পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করিল মৃগী, আর একজন বলিল ভিড়মি। কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়া গেয়ে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই? খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোড়ে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বলিলেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি। যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেঁটে গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নীক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত। সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া উঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, আর এখন না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। গোপীবাবু বলিতেছিলেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। নন্দ বলিল, মাথা ঠিক ঘোরেনি, কেবল কোঁচার কাপড় বেঁধে। গোপীবাবু বলিলেন, আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথা? যাও না কাল সকালে একবার তাঁর কাছে। বঙ্কু বলিলেন, আমার মতে একবার নেপালবাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তাঁর মাথায় বালাক্লাভা টুপি,
গলায় দাড়ি এবং তার ওপর কমঠার। বলিলেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলিল, নন্দা, মোটা চাল ছাড়। সেই এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গত্তি লাগবে কিসে? তোমার পয়হার অভাব কি বাবা, একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব বসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘণ্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্নগাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বাস 1.25 ইঞ্চি বার গিয়া। রোগী খুশি হইয়া বলিল, নার্ভস তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির উপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলিল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফিন আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন, ওয়েল? নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। তফাদার বলিলেন, কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে? নন্দবাবু আনুপূর্বিক তাঁর অবস্থার বর্ণনা করিলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই, ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে। রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, হাত পা, নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। নন্দ বলিলেন, কিরকম বুঝলেন? তফাদার বলিলেন, ভেরি ব্যাড। নন্দ সভয়ে বলিলেন, কি হয়েছে? তফাদার বলিলেন, আরো দিন কয়েক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। নন্দ বলিলেন, বাঁচব তো? তফাদার বলিলেন, দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু, এইসব। বিকেলে একটু বার্গান্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলুম, ওর কাছে যেও না। বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপর তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু বলিলেন, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গুপিবাবু বলিলেন, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বদ্যির কম্য নয়, হোমিওপ্যাথিই ভালো। আমার কথা শুনবে না বাবা, ডাক্তারি তোমার ধাতে না সয় তো একটু কোবরেজি করতে শেখো। দারওয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তাঁর ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বহি সাজানো।
বহির দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন। মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে। নন্দ বসিলেন। নেপাল ডাক্তার বলিলেন, শ্বাস উঠেছে? নন্দ বলিলেন, আজ্ঞে। নেপাল ডাক্তার বলিলেন, রুগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয়ে জানাইলেন তিনিই রোগী। নেপাল ডাক্তার বলিলেন, অ্যালোপাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। নেপাল ডাক্তার বলিলেন, তফাদার কি বলেছে? নন্দবাবু বললেন, আমার মাথায় টিউমার আছে। নেপাল ডাক্তার বলিলেন, তফাদারের মাথায় কি আছে জানো? গোবর, আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতর ল্যাজ। খিদে হয়? নন্দবাবু বললেন, দুদিন থেকে একেবারে হয় না। নেপাল ডাক্তার বলিলেন, ঘুম হয়? নন্দবাবু বলিলেন, না। নেপাল ডাক্তার বলিলেন, মাথা ধরে? নন্দবাবু বলিলেন, কাল সন্ধেবেলা ধরেছিল। নেপাল ডাক্তার বলিলেন, বাঁদিক? নন্দবাবু বলিলেন, আজ্ঞে হ্যাঁ। নেপাল ডাক্তার জিজ্ঞাসা করিলেন, না ডান দিক? নন্দবাবু বলিলেন, আজ্ঞে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বলিলেন, ঠিক করে বলো। নন্দবাবু বলিলেন, আজ্ঞে ঠিক মধ্যিখানে। নেপাল ডাক্তার জিজ্ঞাসা করিলেন, পেট কামড়ায়? নন্দবাবু বলিলেন, সেদিন কামড়েছিল, নিধে কাবলি মটর ভাজা এনেছিল তাই খেয়ে। নেপাল ডাক্তার জিজ্ঞাসা করিলেন, পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হইয়া বলিলেন, হাঁচড় পাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনো বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। নন্দবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যারামটা কি আন্দাজ করছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে, সে ভয় নেই। আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলত। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু। নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লাই বাছাধন, কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম। এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়ে না দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি বলিলেন, আজ আপিসে শুনছিলুম কে একজন বড় হাকিম ফরক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলিলেন, এই শীতে হাকিমি ওষুধ? বাপ, শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়িগোঁফ কামানো। তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন।
ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেলচিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া। দেওয়ালের কোলে দুটি ঔষধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কোন্থে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। তারিণী কবিরাজ বলিলেন, রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। তারিণী কবিরাজ জিজ্ঞাসা করিলেন, মাথার খুলি ছেঁদা করে দিয়েছে নাকি? নন্দবাবু বলিলেন, আজ্ঞে না। নেপালবাবু বললেন, পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। তারিণী কবিরাজ বলিলেন, নেপাল, সে আবার কেডা? নন্দবাবু বলিলেন, জানেন না? চোরবাগানের নেপালচন্দ্র রায় এমবি FTS, মস্ত হোমিওপ্যাথ। তারিণী কবিরাজ বলিলেন, ন্যাপলা, তাই কও। সেডা আবার ডাকদর হইল কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কোবরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? নন্দবাবু বলিলেন, আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রচিকিৎসা করতে হয়। তারিণী কবিরাজ বলিলেন, জন্তিবাবুরই চেনো? খুলনের উকিল জন্তিবাবু? নন্দ ঘাড় নাড়িলেন। তারিণী কবিরাজ বলিলেন, তাঁর মামার হয় উরুস্তম্ভ। সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্যী। জ্ঞান হলিপর কইলেন, আমার ঠ্যাং কই? ডাক তারিণী স্যানরে। দিলাম ঠুকে 1 ডলা চবনপ্রাশ। তারপর কি হলো কৌদিকি? নন্দবাবু বলিলেন, আবার পা গজিয়েছে বুঝি? অরে ক্যাবলা, দেখ দেখ, বিড়েলে সবটা ছাগলাদ্য ঘ্রেত খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দাও নাড়িটা একবার দেখি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যাম হয়েছিল কখনো? নন্দবাবু বলিলেন, অনেক দিন আগে টাইফয়েড হয়েছিল। তারিণী কবিরাজ বলিলেন, ঠিক ঠাউরেছি। 5 বছর আগে? নন্দবাবু বলিলেন, প্রায় 7.5 বছর হল। তারিণী কবিরাজ বলিলেন, একই কথা, 5 দেড়া 7.5। প্রাতিককালে বমি হয়? নন্দবাবু বলিলেন, আজ্ঞে না। তারিণী কবিরাজ বলিলেন, হয়, জানতে পারো না। নিদ্রা হয়? নন্দবাবু বলিলেন, ভালো হয় না। তারিণী কবিরাজ বলিলেন, হবেই না তো, ঊর্ধ্ব হয়েছে কিনা, দাঁত কনকন করে? নন্দবাবু বলিলেন, আজ্ঞে না। তারিণী কবিরাজ বলিলেন, করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করোনি বাবা, আরাম হয়ে যাবানে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাফাস নে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধি একটা করি খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝেছ? নন্দবাবু বলিলেন, আজ্ঞে হ্যাঁ। তারিণী কবিরাজ বলিলেন, ছাই বুঝেছ, অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথী মারি খাবা, ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা, নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটু চ্যানি দিয়া রাঁধি খাতি পারো, গরম জল ঠান্ডা করি খাবা। নন্দবাবু বলিলেন, ব্যারামটা কি? তারিণী কবিরাজ বলিলেন, যারে কয় উদুরি, ঊর্ধ্বশ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা, ভোকরেজির স্বাদ মিটল? গুপি বলিলেন, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কুবাবু বলিলেন, আমি বলি কি নন্দ, বেথা করে ঘরে পরিবার আনুক, এরকম দামড়া হয়ে থাকা কিছু নয়।
নন্দ চি স্বরে বলিলেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, নন্দা, একটা মোটর কেন মাইরি, দুদিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে, 7 সিটার হাডসন, সেইটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠীবাবু বলিলেন, তা যদি বললে, তবে আমার মতে মোটর কারো যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটল, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমুবু মশায়, তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু বলিল, ষষ্ঠী খুড়ো যেরকম হিসেবি লোক, একটি মোটাসোটা রোওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। গুপিবাবু বলিলেন, যাহা 52 তাহা 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হইলেন। হাজিকুল মুলুক বিন লোকমান, নুরুল্লাহ গজান ফুরুল্লাহ অল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেসধারী লোক তাহাকে বলিল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি, কি বেমারি বলেন, আমি লিখে হুজুরকে ইতালা ভেজিয়ে দেব। নন্দবাবু বলিলেন, বেমারি কি সেটা জানতেই তো আসা বাপু। মুন্সি বলিলেন, তবু ভি কুছু তো বলেন। না টাকতি বুখার, পিল্লি চেচক, ঘেগ, বাওয়াসির, রাত অন্ধি। নন্দবাবু বলিলেন, ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধরফর করছে। মুন্সি বলিলেন, সহি বলেন, দিল তরফ না, মোহর এনেছেন? নন্দবাবু বলিলেন, মোহর? মুন্সি বলিলেন, হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা 2 মোহর, না থাকে আমি দিচ্ছি। 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যেয়ে আগে হুজুরকে বন্দেগি জানাব বলবেন, তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা, একপার্শ্বে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফার্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোঁপ খুব ছোট করে ছাঁটা, আবক্ষ লম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল। পরিধান সাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তগি জ্বলিতেছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপদেরে লোক সেতার লইয়া পিরিং পিরিং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুঁজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, সার লাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিল, ভাববেন না মশাই, জনাবকে আপনার শির দেখলান। নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন, হড্ডি পিলপিলাই গয়া। মুন্সি বলিল, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন, সুরমা সুর্খ। একজন একটা লাল গুড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আঁখ ঠান্ডা থাকবে, নিদ হবে। হাকিম আবার বলিলেন, রগন বাব্বর। মুন্সি হাঁকিল, এ জি বালবার, আস্তুরা লাও। নন্দবাবু, হা হা হা,
আরে তুম করো কি? বলিতে বলিতে নাপিত চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল, আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলিল, ঘবরান কেন মশাই? এ হচ্ছে বব্বরি সিঙ্গির মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন। তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছনে ছুটিতে ছুটিতে বলিল, হামার দস্তুরি। নন্দ 1টি টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বলিলেন, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটিপি নাটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক জিজ্ঞাসা করিলেন, পেন আরম্ভ হয়েছে? নন্দবাবু বলিলেন, পেন তো কিছু টের পাচ্ছি না। মিস মল্লিক জিজ্ঞাসা করিলেন, ফার্স্ট কনফাইনমেন্ট? নন্দবাবু বলিলেন, আজ্ঞে। মিস মল্লিক বলিলেন, প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্যে? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? নন্দবাবু বলিলেন, শ্রী নন্দদুলাল মিত্র। মিস মল্লিক জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই। মিস মল্লিক জিজ্ঞাসা করিলেন, কাজকর্ম কি করা হয়? নন্দবাবু বলিলেন, তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মিস মল্লিক বলিলেন, মোটর কার আছে? নন্দবাবু বলিলেন, নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন, ও ডিয়ার ডিয়ার নো, পাগল হবেন কেন? আমি বলছিলুম আপনার যত্ন নেবার জন্যে বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। নন্দবাবু বলিলেন, কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন, দি আইডিয়া, মাসি পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন,
বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 হপ্তা পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন। তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে কাশীধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মাটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামীভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হইয়াছে। দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে।